আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। উচ্চ শিক্ষায় সেরা দেশের সেরা দেশ। আজকে শুধু সেরা দেশ বললে হবে না, আজকে বলতে হবে সেরা দেশের সেরা দেশ। বাং বাংলাদেশীদের একমাত্র ক্রাশিং ডেস্টিনেশন বলা যেতে পারে। যে সবারই চোখ বন্ধ করে ১ম পছন্দ কোন দেশ? স্যার কানাডায় যাবো। মানি এটা একেবারে অ মানি শতকরা যদি ১০০ জন পড়ে ১০০ জনের মধ্যে ৯৯ জনই পায় যাদের ফার্স্ট ডেস্টিনেশন আ তাদের ডিজায়ারিং ডেস্টিনেশন হলো কানাডা যাওয়া। তো বুঝতেই পারছেন আজকে তাহলে কোন দেশ নিয়ে কথা বলব। ইনশাআল্লাহ আজকে সকল দিক থেকে আমাদের ইমিগ্রেশন পলিসি বলেন, তারপরে ফরেনার্সদের বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস বলেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জব, সবকিছু মিলিয়ে যে দেশটি এখনো পর্যন্ত ইমিগ্রেন্টসদের কাছে সেরা দেশ, টপেস্ট প্রায়োরিটিতে আছে সে দেশটি হলো কানাডা। আজকে ইনশাআল্লাহ বিস্তারিত কথা বলব কানাডা নিয়ে। আ আর এই তথ্যগুলি সবগুলি প্রদান করবেন কানাডায় অবস্থানরত আমার স্নেহের খুবই প্রিয় একজন ছাত্র অর্ণব সরফরাজ, যে অলরেডি আ বা একজন গেম ডেভেলপারও হয়ে গেছে। ও তারপরে আবার নিজে এটার উপর পড়ালেখাও করছে সেখানে। আচ্ছা, অর্ণবের বিস্তারিত বলবে ইনশাআল্লাহ। তার আগে বলে নেই আমরা কোন জিনিসগুলি কভার করব। ভিউয়ার্স, আমরা আপনাদেরকে ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামে স্টাডি করার জন্য বাংলাদেশ থেকে যেতে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি লাগবে, বা সেখানে ব্যাংক স্টেটমেন্ট বলেন, এভারেজ টিউশন ফিস বলেন, বা কানাডাতে এখন হাউজিং এবং জব নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন কথা আছে। এই ব্যাপারগুলোর বাস্তব চিত্র নিয়ে অর্ণব কথা বলবে, ওয়েদার নিয়ে কথা বলবে। চেষ্টা করব আপনাদেরকে যতটুকুন সম্ভব আমরা তথ্য দেওয়ার জন্য। আর বাকি কিছু যদি তথ্য বা সেটা যদি আমাদের সময়ের কারণে না পারি, আমরা অসুবিধা নেই, আরো কয়েকটা সেশন করব, করে আপনাদেরকে সব তথ্যগুলি দিয়ে দেব ইনশাআল্লাহ। অর্ণবের একটা YouTube চ্যানেল আছে। ও বিভিন্ন প্রকারের কানাডিয়ান লাইফস্টাইল নিয়ে সে ব্লগিং করে থাকে। সেই YouTube চ্যানেলের লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা অর্ণবকে ডিরেক্টলি বিভিন্ন প্রকারের কোয়েশ্চেনস করতে পারবেন। তার আগে আমি আমার পক্ষ থেকে বলে নেই, অর্ণব, মনে হয় আমি আপনাদেরকে তো করোনার আগেই পেয়েছিলাম ক্লাসে, না করোনার আহ না, করোনা চলাকালীন, তখন প্যান্ডেমিক চলাকালীন ছিল। বাপরে! হ্যাঁ, তখন আমার মনে আছে যে তাহলে মানে করোনা। আপনারাই মনে হয় লাস্ট ব্যাচ ছিলেন। আপনাদের পর মনে হয় আমি চলে আসছি। আমরা যখন পড়াশোনা করছি তখনই আপনি লাস্ট ছিলেন কুমিল্লাতে, তারপর কিন্তু আপনি চলে আসছেন। ও আচ্ছা। এর পরপরই আপনি চলে আসছেন। যাক আলহামদুলিল্লাহ, আপনিও চলে আসছেন, আমিও চলে আসছি। হ্যাঁ। আমি আসার পরে আসছেন আপনি, না আমি আসার আগেই চলে গেছেন? না, আপনি আগে আগে চলে গেছেন এন্ড দেন আচ্ছা, আমি অনেকটাই পরে আসছি। ইনশাআল্লাহ। যাক, এটাও একটা সফলতার গল্প। যে ওর আঙ্কেল একটা কলেজের, উনি লেকচারার। উনি আমাকে খুব স্নেহ করেন। উনি আমাকে ভাতিজাকে কোথায় ভর্তি করাবেন এনে আমার কাছে ভর্তি করালো। বিশ্বাস করে দিয়েছে আলহামদুলিল্লাহ। অর্ণব ফার্স্ট চান্সে ও তার টার্গেটেড আইএলটিএস স্কোরটা তুলে ফেলেছে। এবং আলহামদুলিল্লাহ সফলতার সাথে তার বাবারও খুব স্বপ্ন ছিল, ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন। আল্লাহ কবুল করেছে। যাই হোক, আমরা চলে যাই আমাদের মূল কাজে। আ আমরা ১ম আমি রিকোয়েস্ট করব অর্ণবকে। অর্ণব, আপনি আপনার নাম, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ছেন, কোন সাবজেক্টে পড়ছেন, কাইন্ডলি শর্টলি আপনার একটু ইন্ট্রোডাকশনটা কাইন্ডলি দেন আরকি। আমার নাম তো হলো অ্যাকচুয়ালি অর্ণব, কিন্তু আমার ডাক নাম অর্ণব। আমার কোনো সার্টিফিকেট বা পাসপোর্টের মধ্যে নাই। আমার নাম হলো মাহির মোহাম্মদ মজুমদার। আহ, কত বড় বাটপারি! তো সবাই তো আমরা অর্ণব নামেই জানি। না, অর্ণব নাম আমার ডাক নাম। আমার পরিবারে ছোটবেলা থেকে অর্ণব ডাকতো। তো আমার নামে অর্ণব ছিল, বাট ক্লাস 10 পর্যন্তই ছিল। দেন ক্লাস 10 এর পরে আমি আমার সবকিছু সংশোধন করি। আর ওই যেহেতু বংশের সবার নামে মজুমদার আছে, তো অর্ণবটা বাদ দিয়ে মজুমদারটা দিয়ে দিই আর কি। তো মাহির মোহাম্মদ মজুমদার এখন এরকম। মানে এটাও কি গেমের ক্যারাক্টারের মতন হলো নাকি? হ্যাঁ, হ্যাঁ, এরকম আর কি। তো আমি হলাম, এখন আছি আপনার কানাডার অন্টারিওতে, টরন্টোতে আছি আমি। আমি ফার্স্টে ছিলাম ভ্যানকুভারে। আমি ওইখানে ফেয়ারলে ডেকিনসন ইউনিভার্সিটি আছে একটা, ওইখানে পড়াশোনা করতাম। তো ওইখানে আমি যখন ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করি, দেন আমি রিয়েলাইজ করি যে আমি অ্যাকচুয়ালি যেই এরকম একটা কেরিয়ার চাইতেছি, বা আমি যে যে কেরিয়ারের দিকে আমার ইন্টারেস্ট বেশি, ওই থেকে অ্যাকচুয়ালি ওইখানে আমার হবে না, বা ওইরকম ইউনিভার্সিটিতে হবে না। দেন আমি অনেক রিসার্চ করি, অ্যান্ড আমি দেখি যে অন্টারিওতে একটা কলেজ আছে যা অনেক ফেমাস। অ্যাকচুয়ালি কলেজও না, পলিটেকনিক ইনস্টিটিউট। অ্যান্ড এটা হলো আপনার গেম ডেভেলপমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার প্রোগ্রামিং এরকম ফিল্ডে পুরো কানাডার মধ্যেই ফেমাস। মানে কানাডার অনেক বড় বড় যে ইউনিভার্সিটি গুলো আছে ওইগুলা থেকেও এদের সাকসেস রেট বেশি। মানে এখান থেকে স্টুডেন্টরা অনেক ভালো ভালো পজিশনে যাইতেছে। তো দেন আমি এখানে ওইখানে বসা অবস্থায় আমি এখানে অ্যাপ্লাই করি ওদের কলেজে। তো প্রথমে ওরা আমাকে রিজেক্ট করে দেয়, কি বুঝা জানি ইমেল করে যে না, নিতে পারিনি আপনাকে। দেন এর ঠিক 10 থেকে 15 দিন পরে ওরা আমাকে আবার একটা ইমেল করে। আমাকে বলে যে আপনাকে ওয়েটিং এ রাখা হয়েছে,
তো আমরা আপনাকে খুব শীঘ্রই জানাই দিব যদি সিট খালি থাকে, এই মুহূর্তে একদম ফুল আছে। হ্যাঁ, তো আমিও অপেক্ষা করতেছি, আমি বলি ভাবতেছি যদি হয় হবে, আর নয়তো ওইখানে ইউনিভার্সিটিতে আমি আইটি নিয়ে পড়তেছিলাম তখন ফার্স্ট সেমিস্টার। জি, তো এর ঠিক 45 দিন পরে ওরা আমাকে আবার ইমেল করে, এন্ড ওরা আমাকে বলে হ্যাঁ কনগ্রাচুলেশন, আপনাকে আমরা অ্যাকসেপ্ট করে নিছি, আপনি এখন চাইলে আপনার টিউশন ফি পে করে আপনি এখানে এডমিশন কনফার্ম করতে পারেন। দেন আমি আর লেট করি নাই, আমি টিউশন ফি দিয়ে দিছি, ওইখানে উইথড্র করে ফেলছি, করে ফেলে আমি এখানে চলে আসছি, আইসা এখানে আমার পড়াশোনা শুরু করে দিছি আর কি। তার মানে আপনি আগে গিয়েছেন একটা ইউনিভার্সিটিতে, সেখানে আপনি ব্যাচেলর করতে গিয়েছিলেন না মাস্টার্স? ফার্স্টে আমি গিয়েছিলাম ব্যাচেলরে, আমি এইচএসসি কমপ্লিট করার পরে আমি ব্যাচেলরে গিয়েছিলাম ওইখানে। তো ওইখানে আমি আইটি নিয়ে পড়াশোনা করতাম, আইটি নিয়ে ব্যাচেলর করতাম। কিন্তু আমি ওইখানে পড়াশোনা চলাকালীন অনেক কিছু ঘাটাঘাটি করছি, বিশেষ করে কানাডার মধ্যে যে আমার কেরিয়ারটা কেমন হতে পারে, বা এই মুহূর্তে কানাডার জব ফিল্ডের কি অবস্থা তা দেখলাম। আর একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, আমরা কানাডাতে যারা আসি তাদের মেইন প্ল্যান থাকে আমরা কানাডাতে পিআরটা কত দ্রুত পাবো। তো এটাও এখানে অনেক বেশি ভাবতাম আমি। দেন আমি চিন্তা করলাম যে আমার ওইখানে যদি যাই, মানে সেনেকাতে যদি যাই আমি, দেন আমার কোর্সটা অনেকটাই কমে যাবে, এখানে 2 বছরের আমার কোর্সটা। এন্ড ওই 2 বছর কোর্সের পরে আমার পড়াশোনার পরে যে ভ্যালুটা আছে ওইটা আমি ওইখান থেকে ভালো পাবো, এখান থেকে না, ওই ওই ইউনিভার্সিটি থেকে এত ভালো পাবো না। হ্যাঁ, যেহেতু কম্পিউটার প্রোগ্রামিং ওইটা কানাডার ভিতরে অনেক বেশি স্যাচুরেটেড, অনেক বেশি এটা এখানে। সো দেন আমি এখানে চলে আসি, এন্ড ওইখান থেকে উইথড্র করে ফেলি, ওইখানে ব্যাচেলারে ছিলাম। তো এখানে চলে আসি, এখন অলমোস্ট আমার এই বছরের শেষে ডিসেম্বরে আমার কমপ্লিট হয়ে যাবে। এটা কয় বছরের প্রোগ্রাম এখন এটা স্যার? 2 বছরের ছিল। তো এখানে আরেকটা জিনিস, আরেকটা ট্রিক্স আমি আপনাকে বলি, আমি আরেকটা চালাকিও না, এটা একটা ভালো কাজ করছি। এটা হলো গিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু প্রত্যেক বছর একটা সেমিস্টার ব্রেক পায়, ফুল একটা সেমিস্টার ব্রেক, ঠিক না? কেউ সামারে পায়, কেউ উইন্টারে পায়। হ্যাঁ, 2টা সেমিস্টার মাঝখানে একটা সেমিস্টার ব্রেক নিয়ে নেয়। তো আমি কি করছি, আমি আজ পর্যন্ত কানাডাতে আসার পরে কোনো ব্রেক নিইনি। আচ্ছা। আমি অপশনাল যে ব্রেক গুলো ছিল তখন আমি এনরোলমেন্টের জন্য ইয়া করে দিতাম, ওই পোর্টালের ভিতরে ঢুকে ইন্টেন্ট টু এনরোল একটা অপশন থাকে, ওইখানে ইয়েস করে রাখতাম, যাতে ওরা আমাকে ওই ব্যাচের সাথে ঢুকাই দেয়। বিকজ আমার জাস্ট ব্রেনে একটাই, কোন সময় পড়াশোনা আগে শেষ করব, তাড়াতাড়ি পড়াশোনা শেষ করি, কানাডার মধ্যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা পাই, এন্ড দেন নিজের কেরিয়ার আর পিআর ওইগুলার চিন্তা করি। যে তো বিয়ে শাদীর ব্যাপার স্যাপার আছে সব মিলে সাথে একটু দাওয়াত। সব সবকিছু মিলায়া এই আর কি। তো ওকে, যাক। এবার আমরা তাহলে আমাদের মূল পয়েন্টে আসি। অর্ণব, আসলে যে ব্যাপারটা আপনি জানেন, বাংলাদেশ থেকে যখন একজন স্টুডেন্ট আসতে, আমরা ধরুন একটা ইমাজিন করছি যে আমি বাংলাদেশ থেকে শুরু করছি। আমি বাংলাদেশ থেকে, আপনি যেহেতু ব্যাচেলরে এসেছেন ফার্স্টেই, তো বাংলাদেশ থেকে আপনার এসএসসি এইচএসসি তে কত পয়েন্ট দরকার ছিল, প্লাস আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট কি ছিল? তো আমি যখন বাংলাদেশ থেকে এসএসসি দিছি তখন আমার পয়েন্ট ছিল 4.71। তো 4.71 পাওয়ার পরে আমি ফার্স্টে তখন ওইরকম কোনো প্ল্যান ছিল না যে আমি কানাডায় চলে আসবো। তখন তো বাংলাদেশের যে মানে সব স্টুডেন্টদের যেটা প্ল্যান থাকে এটা হলো হয়তো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইলেই চলে, আমার আর কিছু লাগে না, যে কোনো চারুকলা দিলেও পড়বো। হ্যাঁ, তো ওইরকম প্ল্যান। দেন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করি। তো আমার একটা অভ্যাস না, মানে আমার একটা স্বভাব, এটা আমি পড়াশোনায় ছোটবেলা থেকে কখনোই এত বেশি সিরিয়াস ছিলাম না। কখনোই আমি সিরিয়াসলি পড়াশোনা করিনি। আমি দেখা যায় যে পড়াশোনা ছাড়াও মানে বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ে ইন্টারেস্ট বেশি ছিল। যেমন ধরেন আমি গেম খেলতে পছন্দ করতাম, আবার ওই গেম কিভাবে বানায় ওইটা তো আমার ইন্টারেস্ট অনেক বেশি ছিল, যে আমরা যে গেমটা খেলতেছি ইন্ডাস্ট্রি এটা কিভাবে তৈরি করতেছে, এত সুন্দর করে গেমসটা কিভাবে তৈরি করতেছে। ধরেন মুভি দেখতাম, তো চিন্তা করতাম যে মুভিটা মানে এত সুন্দর করে এই যে স্পাইডারম্যান দেখতেছি, হ্যাঁ উঠতেছে, এটা তো ইম্পসিবল, এই শুটিংটা কিভাবে করতেছে। কারণ একটা নর্মাল মুভিতে আমি বুঝলাম যে শুট করতেছে, বাট ওইটা কিভাবে করতেছে এটা ইম্পসিবল, ক্যামেরাম্যান কি এভাবে পসিবল না। তো ইন্টারেস্ট কাজ করতো তখন। তো এজন্য আমি পড়াশোনা কখনই এত ফোকাস দেইনি। তো দেখা যায় যে ইন্টারমিডিয়েটেও আমার এ প্লাস মিস হয়ে গেছে, ইন্টারমিডিয়েটেও 4.88 চলে আসছে আমার। তো হ্যাঁ, তো তার মানে তখন তার মানে দাঁড়ালো যে কারো যে একেবারে জিপিএ 5 বা গোল্ডেন প্লাস্টিক সিলভার পেতে হবে ব্যাপারটা এমন না। এমন 4+ কিছুই না। থাকলেই হবে। 4 হ্যাঁ, বা এমন 5 এর মাঝামাঝি থাকলে একটা 4-5 এর মাঝামাঝি, হ্যাঁ, ফোর ফোরের উপরে থাকলেই চলে, ফোরের উপরে থাকলে এনাফ। হ্যাঁ, আচ্ছা। তো আর হলো আবার তখন এবার আবার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা নিয়ে যদি বলেন। হ্যাঁ, তো এরপরে কি হয়েছে, আমি যখন 4 পয়েন্ট পাইছি দুইটাতে, দেন পাবলিকে তো আমার আর হয় নাই। হ্যাঁ, এডমিশন দিছি আমি আমার এনএসটিউতে হয়েছিল, নোয়াখালী ইউনিভার্সিটিতে, বাট ওইখানে আমাকে যে সাবজেক্ট দিছিল ম্যাথমেটিক্স রিলেটেড সাবজেক্ট, আমি ইন্টারেস্ট তো নাই, কিভাবে পড়বো। দেন আমি কি করছি, আমি আব্বুরে বলছি আব্বু আমার তো এগুলো ভালো লাগে না, দেশের বাইরে পড়াশোনা করবো। তো আব্বু ফার্স্ট সাপোর্ট করছে, আব্বু বলছে হ্যাঁ ঠিক আছে, আর এমনিতেও বাংলাদেশে যেহেতু এখন বাইরে থাকেন, আপনার আব্বু তো বাইরে থাকতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আব্বু বলছে আর এমনি তো বাংলাদেশের অবস্থা বেশি একটা ভালো না, কেরিয়ার যে খুব ভালো হয়ে যাবে এটার কোনো গ্যারান্টি নাই এখানে এখন এই মুহূর্তে, বাংলাদেশে এই মুহূর্তে অবস্থা। দেন আমি দেন আব্বু তো আপনার সাথে কথা বললো, কাকার সাথে কথা বললো, কাকা আপনার সাথে কথা বললো। তো আইএলটিএস এর যে কানাডার রিকোয়ারমেন্টটা তখন ছিল
তখন অ্যাকচুয়ালি কানাডাতে ওরা চাইতো যে ব্যাচেলর যারা আসবে তারা অ্যাটলিস্ট 6 পাইবে, নো ব্যান্ড লেস দেন 5.5। আর যারা আপনার হলো গিয়ে মাস্টার্স এর জন্য আসবে তাদের 6 দরকার, নো ব্যান্ড লেস দেন, সরি, তাদের 6.5 দরকার, নো ব্যান্ড লেস দেন 6। তো তখন আমার দরকার ছিল জাস্ট 6, 5.5 এর নিচে দরকার ছিল না। তো দেন আমি আপনার সাথে ক্লাস করা শুরু করি অনলাইনে। এরপরে অনলাইনে ক্লাস করার পরে মনে হয় 2 মাস বা 2.5 মাস পরেই আমি তাহলে পরীক্ষা। দুইটাই পেয়েছেন, আপনি অফলাইনেও ক্লাস করেছেন, অনলাইনেও ক্লাস করেছেন। না না না, আমি অনলাইনে করছি, ও শুধু অনলাইন। অনলাইন, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমি শুধুই অনলাইন প্যান্ডেমিক করছি। সময়টা থেকে, প্যান্ডেমিক প্যান্ডেমিক ছিল, সময়। প্যান্ডেমিক ছিল, আমি শুধুই অনলাইনে করছি আপনার কাছে ক্লাস। দেন হুম। আমি মেবি 2 মাস 2.5 মাস ক্লাস করার পরেই আমি পরীক্ষা দিয়ে দিই। মানে আমার প্ল্যান ছিল যে আগে দিয়ে দেখি এক্সপিরিয়েন্স, পরে আরেকটা দিব নে, আইএলটিএসটা কেমন ফার্স্ট পরীক্ষা হয় ওইটা দিয়ে দেখি, হ্যাঁ ওইটা দিয়ে দেখি। তো আমি মক টেস্ট দিছিলাম একটা মাত্র, অনলি একটা মক টেস্ট দিছিলাম। তো একটা মক টেস্ট আমি মেবি 7-এর আশেপাশে পাইছিলাম। তারপর আমি আইএলটিএস দিয়ে দিছি, সিলেটে গিয়ে দিছিলাম। এন্ড সবচেয়ে মজার কথা হলো আমার আইএলটিএস যে এক্সামটা ছিল ওইটাও ছিল কম্পিউটার বেসড, এন্ড ওইটার স্পিকিং টেস্ট অনলাইনেই ছিল। তো তখন আমার এক চান্সে 6 আসছে, জি। আইএলটিএস 6 আসছে, একটা ব্যান্ডে 5.5 আসছে, এটা হলো আপনার আমার রিডিং এ 5.5 আসছে। হ্যাঁ যাক, তাহলে মূল দাঁড়ালো কি, আর তাহলে আপনি এসএসসি এইচএসসি তে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট থাকলেই হবে, প্লাস আইএলটিএস এ 6 থাকলে এখনো পর্যন্ত আসলে এখন ব্যাচেলর পর্যন্ত হ্যাঁ মাস্টার্স সব সেম। জায়গায় পৃথিবীর যে হ্যাঁ ব্যাচেলরের জন্য 6 আর মাস্টার্স এর জন্য 6.5, এটা হলো মিনিমাম রিকোয়ারমেন্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। এনিওয়েজ, হ্যাঁ হ্যাঁ। এবার চলে আসি অর্ণব, আপনি আপনার আইএলটিএস স্কোরও পেলেন, আপনি আপনার সার্টিফিকেটসও পেলেন, এরপর আপনি আপনার প্রসেসটা আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই কিভাবে করেছেন? দেন নাকি আমি ওয়েবসাইটের হ্যাঁ মাধ্যমে? জি। হ্যাঁ, আমি প্রথম কি করছি, আমি কানাডাতে কানাডা নিয়ে ফার্স্ট রিসার্চ করছি কিছুদিন। আমি আমি দেখলাম যে এখানে কি কোন কোন ইউনিভার্সিটি আছে, কোনগুলা ভালো কোনগুলা খারাপ, পছন্দের সাবজেক্ট কি আছে। তারপর শহরগুলা নিয়ে একটু রিসার্চ করছি, কোন শহরগুলাতে কেমন সুযোগ সুবিধা পাবো। বিকজ কানাডা তো অনেক বড় দেশ, তো এখানে এমন অনেক সিটি আছে যেগুলোতে অনেক এক্সট্রিম কোল্ড, আবার এমনও সিটি আছে যেটার ওয়েদার পুরো এশিয়ার মতো, এখানে এমন আছে। তো এই জন্য কিছু রিসার্চ করলাম, জব কোথায় ভালো এই সে করলাম। তারপরে যখন আমি বুঝতেছি যে ইউনিভার্সিটি, মানে সবকিছু ঠিকঠাক, কয়েকটা ইউনিভার্সিটি সিলেক্ট করছি, বাট প্রবলেমটা হয়েছে কি আমি কোনোভাবে রিচ করতে পারতেছি না ইউনিভার্সিটি গুলোর কাছে, বা আমি বুঝতেছি না যে অ্যাকচুয়ালি আমি অ্যাপ্লাই কিভাবে করব, ডকুমেন্ট গুলো কিভাবে আপলোড করবো ওদের কাছে। হ্যাঁ, দেন আমি কি করি, আমার মামাকে বলি যে মামা এরকম আমার একটা হেল্প দরকার। আমার মামা কি করে, সিলেটে একজন পরিচিত, ওরা একটা এজেন্সি ছোটখাটো কনসালটেন্ট আর কি, ওরা ওদের সাথে কথা বলে। দেন ওরা আমাকে বলছে যে আচ্ছা অর্ণব, তুমি তোমার সব ডকুমেন্ট আমাদেরকে পাঠাও, আমরা আগে দেখি এটা তোমার জন্য কোন কোন ইউনিভার্সিটি গুলো সুইটেবল হবে। অ্যান্ড মেইন যে ফোকাস স্টেট হলো তোমার ভিসা কোন জায়গায় কনফার্ম হয়ে যাবে। বিকজ ভিসা যদি হয়ে যায় কানাডাতে এই সুযোগ সুবিধা থাকে যে তুমি ওইখানে গিয়ে 10-12 ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারবে, ওইটা নিয়ে কোনো প্রবলেম, বাট তোমার ভিসাটা আগে তোমার যাইতে হবে কানাডাতে। দেন আমি ওদেরকে দিয়ে দেই, ওরা আমাকে 2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে আমার জন্য। ফার্স্ট যেটা করে ওটা হলো ভ্যানকুভারে, যেটাতে আমি গিয়েছিলাম। আরেকটাতে করে ওইটা মেবি নোভা স্কশিয়াতে ছিল, হুম, আমার নামটা খেয়াল নেই। তো 2টা থেকে আমার অফার লেটার চলে আসে। আলহামদুলিল্লাহ আমার অনলি সিক্স আইএলটিএস এ ব্যাচেলরে 2টা থেকে আমার অফার লেটার দিয়ে দিছে। এখানে ছোট্ট একটা কথা যুক্ত করি অর্ণব, যে আপনি হ্যাঁ হ্যাঁ জানেন যে কনসালটেন্ট ধরা মানে কানাডা আমেরিকার ক্ষেত্রে প্রায় 4 লাখ 5 লাখ টাকার একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ হ্যাঁ। তো আমরা কি এটা কি আদৌ কনসালটেন্ট কি সম্ভব না, বা কনসালটেন্ট যে লাগবে ব্যাপারটা কি এমন কিনা? এটা আসলে আপনি জানেন, আমাদের যারা আসতে চায়, যে আপনি আপনার আইএলটিএস করেছেন, একাডেমিক সার্টিফিকেটস আছে, আপনার ব্যাংক স্টেটমেন্ট সব আপনিই করবেন, তাহলে হ্যাঁ হ্যাঁ মাঝখানে কনসালটেন্ট কি? তো এটা আসলে আমাদের একটা হলো কি, আপনার ওই যে বদ অভ্যাস যে কনসালটেন্ট ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ আপনি তো নিজে এখন বুঝতে পারছেন যে আসলে নিজের কাজগুলো নিজে করলেই হয়ে যায়, শুধু একটা ঘাটাঘাটির ব্যাপার। তো এই ব্যাপারে আপনি যদি, আমরা 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 আসলে চাচ্ছি যে মানুষ কনসালটেন্টের কাছে না গিয়ে, যারা ধরুন মধ্যবিত্ত ফ্যামিলি বিলংস করে, যারা নিজেরা কষ্ট করে কিছু করতে চায়, সে হ্যাঁ মাঝখানে 5 লাখ টাকা আমি এবং এমনও জানি কানাডার ব্যাপারে কন্ট্রাক্ট 8 লাখ 10 লাখ, 5 লাখ 8 লাখ 10 লাখ টাকা পর্যন্ত কন্ট্রাক্ট হয়। হ্যাঁ, অনেক সব বড় কিন্তু বড় straight, কন্ট্রাক্ট করে, হ্যাঁ। জি জি, অনেক বড় বড় কন্ট্রাক্ট, সব কিন্তু স্ট্রেট নিচের। মাঝখানে শুধু তারা ওই যে অনলাইনে ঘাটাঘাটি করে জিনিসগুলো, একটু ওরা এক্সপার্ট, জিনিসগুলি বুঝে এবং মানে আমি আমি বলি একটা জিনিস, যে জিনিসটা আপনি নিজে করলেও পারতেন বা নিজে করতেন, ওই জিনিসটাই ওরা করে। হ্যাঁ, মাঝখান থেকে থার্ড পার্টি হয়ে ওরা করে। তো আমি পার্সোনালি মনে করি একটা জিনিস, যে যে দেশে আপনি অ্যাপ্লাই করেন, যে দেশেই যান, আপনি যদি কিছুদিন ধরেন রিসার্চ করেন, ওই জিনিসটা আপনি নিজেই পারবেন। হ্যাঁ, মানে একজন মানুষ যে পারবে না এটা না, ওরাও মানুষই, ওরা পারে। হ্যাঁ, আর বাংলাদেশে আরেকটা জিনিস হলো, এটা বাংলাদেশে ইদানিং অনেক বেশি আমি খেয়াল করতেছি, আহ, সব কনসালটেন্সি ফার্ম গুলা ওরা কিন্তু ভালো হয় না, অনেক অনেক এরকম আছে, অনেক প্রতারণা শিকার হয়েছে বাংলাদেশে, এরকম অনেক আছে। ওদের কাছে ধরেন 1 লাখ টাকা আগে নিয়ে নিছে,
দেন তারপর বলছে যে না তোমার তো ভিসাটা হয়নি, রিফিউজ হয়ে গেছে, বা আমরা তো অ্যাপ্লাই করছি তোমাকে অফার লেটার দেয়নি, বাট অথচ এমন হয় যে ওরা কিছুই করে নাই, জাস্ট টাকাটা নিয়ে নিছে। এমন অনেক আছে বাংলাদেশ। আমি মনে করি এই লোকগুলোর শিক্ষা হওয়া উচিত। এটা আমি কনসালটেন্টকে দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছি যে করছে সে সে নিজে আগে একটু চেষ্টা করলো না কেন? হ্যাঁ, হ্যাঁ। সে নিজে একটা সো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে পড়তে যাবে যেখানে সবকিছু আইটির মাধ্যমে হয়, তারও তো উচিত একটু নিজে স্টাডি করা, ঘাটাঘাটি করা। একবারে চোখ বন্ধ করে আপনার মজার মজার, এটা বাংলাদেশ অন্য সবকিছুতেই শুধু বিজ্ঞাপন দেখে, ওই যে ফেসবুক ইউটিউবের কিছু আপনার রিভিউ দেখে, আরে ভাই ফেসবুক ইউটিউবের রিভিউ তো টাকা দিয়ে কিনা, যেটা তো ইচ্ছে করে নিজের লোক দিয়ে দেওয়া যায়। এটা তো আসলে সত্য না, আপনাকে তো নিজের একটু চেষ্টা করে দেখতে হবে আগে। হ্যাঁ, এটাই। আমরা তাহলে অন্য আপনি আমরা মনে হয় যে যে ইউনিভার্সিটিতে যেতে চাই সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকলে সাবজেক্ট রিকোয়ারমেন্ট স্পেসিফিক সবকিছু দেয়া আছে, নিজে একটা হ্যাঁ, স্ক্যান করা সব সব পাওয়া যায়। জি জি। ওকে। আর এক্ষেত্রে অন্য আপনাদের কি অ্যাপ্লিকেশন ফি আছে কিনা? কানাডাতে অ্যাপ্লিকেশন ফি কেমন হ্যাঁ, ইউনিভার্সিটি? কানাডাতে অ্যাপ্লিকেশন ফি অ্যাকচুয়ালি এটার কোনো ফিক্সড না, এটা ইউনিভার্সিটি এন্ড কলেজের উপরে ডিপেন্ড করে অনেকটাই। তার মানে যেমন ধরেন, ফি আছে, যদিও হ্যাঁ, আমরা ফিনল্যান্ডে কোনো অ্যাডমিশন ফি নাই, এটা ফ্রি। তার মানে হ্যাঁ, কানাডাতে কানাডাতে এডমিশন ফি আছে। সো মানে কানাডার যে এডমিশন ফিটা ওটা অ্যাকচুয়ালি 6,000 থেকে 15,000-এর মধ্যে থাকে, বাংলা টাকায় ৬,০০০ থেকে বাংলা ১৫,০০০। টাকায়, একটা কলেজে বা একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে। আচ্ছা, আচ্ছা। তো আর এই ক্ষেত্রে হলো আপনার ধরুন যেমন ফিনল্যান্ডে হলো সবচেয়ে বিগেস্ট ইনটেক হলো সেপ্টেম্বর ইনটেক বলে। কানাডাতে এমন ইনটেক কয়টা আছে এবং কোনটা সবচেয়ে মানে বেশি সাবজেক্টস ওপেন হয়? কানাডাতে অ্যাকচুয়ালি ইনটেক হয় তিনটা, একটা হয় জানুয়ারিতে, একটা হয় মে মাসে, আর একটা হয় সেপ্টেম্বরে স্টার্ট হয়। তো এখানে একটা জিনিস হলো সবচেয়ে বেশি সাবজেক্ট যেটা থাকে বা সবচেয়ে বেশি কোর্সগুলো ওপেন করা থাকে ওটা হলো সেপ্টেম্বর যে ইনটেকটা থাকে, ওইটাকে পুরো বছরের ভিতরে সবচেয়ে বড় ইনটেক ধরা হয়। তাহলে এন্ড সারা পৃথিবীব্যাপী সেপ্টেম্বর ইনটেক দিয়ে ইউরোপে একই অবস্থা, হ্যাঁ, তার ইংলিশ স্পিকিং এর কারণ আছে কিছু, এর কারণ হলো আপনি যদি সেপ্টেম্বর ইনটেকে কোনো স্টুডেন্ট কানাডাতে অ্যাপ্লাই করে ধরেন, সে আহ, মানে এটা 100% শিওর যে সে ইন পার্সন ক্লাস পাবে। হ্যাঁ। তো আবার যদি ধরেন কেউ জানুয়ারি ইনটেকে অ্যাপ্লাই করছে, এমন অনেক সময় হয় সে ইন পার্সন ক্লাস পায় না, তাকে অনলাইন ক্লাস অফার করা হয়, যেহেতু জানুয়ারি ফুলি উইন্টার থাকে এখানে। তো উইন্টারের সময় অনলাইন ক্লাস অফার করে বেশি। আর তাহলে এটাই ভালো যে কেউ যদি সেপ্টেম্বর ইনটেকের জন্য চেষ্টা করে, হ্যাঁ, এটা হলো বেস্ট। সেপ্টেম্বরে অ্যাপ্লাই করাটা অনেক বেশি বেটার, এন্ড তখন প্রচুর পরিমাণে স্টুডেন্ট আসে, এন্ড ওরাও প্রচুর পরিমাণে স্টুডেন্ট নেয় ইউনিভার্সিটিগুলো। সেপ্টেম্বরে কি ক্লাস শুরু হয় নাকি আপনার অ্যাডমিশন পোর্টাল ওপেন হয়, অ্যাপ্লিকেশন? না, ক্লাস শুরু হয়, পোর্টাল ওপেন 2-1 মাস আগে হয়ে যায় ১ মাস ধরেন। আগে। তাহলে হ্যাঁ, সেপ্টেম্বর যদি আমরা তাহলে জুন জুলাই জুন জুলাই জুলাই, আগস্ট হ্যাঁ, জুন জুলাই ধরেন পোর্টাল ওপেন হয়ে যায়, সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু। সেপ্টেম্বর ইউজুয়ালি কানাডার যে ক্লাস ওইটা হলো সেপ্টেম্বর বলেন বা জানুয়ারি বলেন, যে মাসে বলেন, এটা অ্যাকচুয়ালি 12 তারিখ থেকে 16 তারিখ। আমি খেয়াল করেছি লাস্ট এই 2 বছর আমি এটা দেখলাম, এই এই 2-3টা ডেটের ভিতরে ক্লাস শুরু হয়ে যায়, সব জায়গায় একসাথে শুরু হয়ে যায়।